আমার চিন্তায় ভুল থাকতে পারে, কিন্তু আমার কোনো ধান্দা নাই। বেসিক্যালি যেটা দরকার সাংবাদিকতায়, একটা হলো মাথা, একটা হলো কলিজা। কিন্তু আপনি তো বামপন্থী। একসময় ছিলাম, সাংবাদিকতা বলে না যাই বলে, এরা সবাই একটা ট্যাগিং এর মধ্যে থাকে। পেশাদারিত্ব দিয়ে পাই নাই, পেয়েছি মোসাহেবি করে। ও তাইলে আপনার সঙ্গে আমার জমবে না। দর্শক, গত বছর আমাদের জাতীয় জীবনে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে। আমাদের দীর্ঘদিনের চেনা মুখগুলো হঠাৎ করে হাওয়া হয়ে গেল। ঠিক সেই সময়ে সময়ের মুখ হয়ে ধরা দিলেন সাংবাদিক মাসুদ কামাল। রাজনৈতিক টকশোগুলোতে তার ক্ষুরধার বক্তব্য, বলিষ্ঠ কণ্ঠস্বর পছন্দ করেছেন অনেকেই। তিনি রাতারাতি তারকা বনে গেছেন। আপনি তাকে পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, কিন্তু তার যুক্তি, তার পাল্টা প্রশ্ন আপনি ইগনোর করতে পারবেন না। সেই সাংবাদিক মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে আজকে আমরা কথায় কথায় যাব বহুদূর। আপনাকে তো আমরা টকশোগুলিতে যে অবতারে দেখি বা যে অবয়বে দেখি, আমরা আজকে আপনাকে সেটার বাইরে নিয়ে এসেছি, একদম প্রাকৃতিক পরিবেশে এবং হাঁটতে হাঁটতে কথা বলছি। তো শুরু করি আমি আপনাকে একটা প্রশ্ন দিয়ে। আপনি কি পেঁয়াজের দাম কত জানেন এই মুহূর্তে? হ্যাঁ। না, এই মুহূর্তে আমি যাই না। আজকে দামটা বলতে পারবো না। আজকে এই সপ্তাহের দাম? হ্যাঁ, তা পারবো। 70 টাকা, 80 টাকা। 80 টাকা, 80 টাকা, 82 টাকা, কোথাও 75 টাকা, কোথাও 85 টাকাও। তো এটা একটা কারণ আছে, আমার না বলতে পারা, সেটা বলে নি আগে। আমার বাসার বাজার আসলে আমি করি না, আমার ওয়াইফ করেন। হ্যাঁ, উনি আমার সংসারের অর্থনৈতিক সমস্ত কর্মকাণ্ড উনিই করেন, আমি কিছুই করি না। আমি এই কথাই বলি, আর হয়তো আয় ইনকামের জায়গাটা আমি করি, ও আয় ইনকাম করে, ওই ইনকামের পাশাপাশি এগুলিও দেখে। বাট এগুলো নিয়ে আমরা আলাপ করি। আচ্ছা। আর মাঝে মাঝে আমি যাই, দেখার জন্য যাই যে আসলে কোনটা কি। ওর সঙ্গে যখন কথা বলি, তখন আমি এটা আবার চেক করি অন্য জায়গার সঙ্গে কেমন কি আছে, এগুলো আর কি। কিন্তু আমি যে খুব নিয়মিত বাজার করি তা না, কারণ ওর ধারণা আমি বাজার করতে গেলে ঠকি, এই ধারণার থেকে আমাকে সে করতে দেয় না। এই প্রশ্নটা করার একটা কারণ আছে। কারণ হচ্ছে যারা আমাদের নিয়ে কথা বলেন টকশোতে, টিভি চ্যানেলগুলিতে, তারা আমাদের জীবনযাত্রার মান কেমন যাচ্ছে, আমরা কিভাবে খেয়ে পরে বেঁচে আছি, সেই বিষয়ে জানে কি না। তো আপনি ফেল বলবো না নাকি? না, কাছাকাছি ছিলেন তো আপনি। না, আমি সবসময় বাজারের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে। আমার ওয়াইফ কেনে, এর সঙ্গে আমি ব্যাগটা বহন করি মাঝে মাঝে। আমি কাঁচা বাজারে যাই, কাওয়ান বাজারে আমি প্রচুর যাই। আমার বাসা হলো কলা বাগানে, ওখান থেকে কাওয়ান বাজারে অনেক দূর, কিন্তু প্রায় 80-90 টাকা ভাড়া নেয়। এই দূরে আমরা আসি, বাজার করি, সেই বেসিক্যালি করে আমি সঙ্গে সঙ্গে থাকি। আমি আবার নিয়মিত বাজার করি, আমি নিজে প্রতিদিন বাজার করি, সো আমি এটা খবর রাখতে হয় আমাকে। আপনাকে আরেকটা প্রশ্ন আমি করব বলে ভেবে রেখেছি, সেটা হচ্ছে যে সত্য লিখে বা বলে বাঁচা সহজ? আপনি নিশ্চয়ই জানেন প্রশ্নটা আমি কেন করেছি। বিভু রঞ্জনদার সেই পোস্ট থেকে করা এই কথাটা, আমার মনে হয় আপনাকে এই প্রশ্নটা আপনাকে করা যায়। আমার জ্ঞান তো আমি মিথ্যা কথা বলি না, বলি না, লিখিও না। আমি যেটা ফিল করি আমি সেটা লিখি, আমি যেটা চিন্তা করি সেটা আমি লিখি। আমার চিন্তায় ভুল থাকতে পারে, কিন্তু আমার কোনো ধান্দা নাই। মানে আমি সত্য জেনে সত্যকে গোপন করা, এই কাজ আমি কখনো করি না। আমি তো জানি না, জিনিসটা তথ্যটা আমার জানা নাই, সেই জন্য আমার হয়তো ভুল হয়ে গেছে। এটা হতে পারে, এটা পৃথিবীর সবারই হয়। কিন্তু এটা করে আমি যেভাবে বেঁচে আছি, আমি কিন্তু আমার বাচ্চা নিয়ে আনহ্যাপি না। আমি কখনোই আনহ্যাপি ছিলাম না। আমি সবসময় আমার আয় কম, যখন আয় কম হয়েছে আমি ব্যয় কম করতাম। আপনি যদি মনে করেন মাসে 100 টাকা ইনকাম করেন, আপনি যখন দেখবেন 100 টাকাতে চলা যায়, আবার যে 50 টাকা ইনকাম করে সেও চলতে পারে, সে তার মতো করে চলবে, আমি আমার মতো চলবো। এখন আমি যদি 100 টাকা ইনকাম করে 5000 টাকার হিসাব করি, যে 5000 টাকা হলে আমার এভাবে চলতাম, কেন চলতে পারছি না, এই জন্য মন খারাপ, তাহলে তো আপনার দুঃখ কখনো শেষ হবে না। আপনি আপনার মতো চলবেন। তো আমি যেটা ইনকাম করি, আমার সংসার, আমার ফ্যামিলি সবাই জানে যে আমি কত টাকা ইনকাম করি, এবং তাদের কাছে এটা আমি একদম ট্রান্সপারেন্ট। দেখো, এটা আমার ইনকাম, এর মধ্যে আমরা চলবো, ওই আমরা চলি। আমাদের ফ্যামিলিতে, আমার পরিবার অন্ততপক্ষে কখনো অভাবটা আমরা ফিল করি না। এখন আমাদের সাংবাদিক সহকর্মী বিভু রঞ্জন দা, উনার বাস্তবতা নিশ্চয়ই আলাদা। কি ওনার বাস্তবতা আমি জানি, ওনার সম্পর্কে আমি খবর নিয়েছি। উনি 75,000 টাকা বেতন পেতেন। আমি ওনার এই ঘটনার পরে
এই ঘটনার সঙ্গে আমি জড়িত আর কি। এই কারণে যে উনি বলছেন যে এই লেখা প্রকাশ করা যায় না, অমুক যায় না, তমুক যায় না, ওখানে আমার একটা লেখা ছিল, আমি জানি আপনার উনি এটা আমার পড়েছি, লেখাটা আমি প্রকাশ করতে দেখেছি। পারেন নাই, এই জন্য ওনার একটু দুঃখবোধ ছিল। এখন উনি এগুলি বলেছেন সব ঠিক আছে, কিন্তু ওখানে যে অভাব বোধের কথাটা বলা হয়েছে, অভাব বোধ, দেখেন আমাদের বেতন অনেক হতে পারতো। আমি যখন হলে থাকতাম, আমি ইউনিভার্সিটিতে আমার যারা সহকর্মী ছিল, এদের অধিকাংশ অনেকে ব্যাংকে চাকরি করতো, অনেকে অন্য অন্য সরকারি চাকরি করছে। যে সরকারি চাকরি করতো সে আমার চেয়ে বেশি বেতন পেত না, কিন্তু তার অর্থ আমার চেয়ে বেশি হতো। আচ্ছা, তার উপরই অনেক ইনকাম ছিল। হ্যাঁ, যে ব্যাংকে চাকরি করতেন তিনি আমার চেয়ে বেশি বেতন পেতেন, কিন্তু পেতেন। এখন কোশ্চেনটা হলো যে তাহলে কি আমার যে বেতনটা এটা কম, আরো বেশি হলে ভালো হতো, কিন্তু যেটা ছিল এটা থেকে আমি চলি নাই, আমি চলছি। আমি সাংবাদিকতা শুরু করছি আপনার ধরেন 88 ধরেন। আমি কেউ বলতে পারবে না এই পর্যন্ত আমাদের কলিগদের মধ্যে যে কারো কাছ থেকে আমি কখনো 100 টাকা লোন নিছি। আপনি চিন্তা করতে পারবেন আমার প্রথম যে সাংবাদিকতা আমি করি আমার বেতন ছিল 600 টাকা। 88 সালে আমি 600 টাকা বেতনে চাকরি করতাম। আমি ওইভাবেই থাকতাম। আমি একটা ছোট্ট রুমে, আমার সংসার তখন শুরু হয়ে গেছে, আমি একটা ছোট্ট রুমে থাকতাম, বস্তির মতো বলতে পারেন আপনি। আমার ইনকাম নেই, আমি বাহাদুরি দেখাবো কেন? সেটাই। তারপরে বেতন বেড়েছে, 1200 টাকা হয়েছে, 1800 টাকা হয়েছে, এইভাবে বেড়েছে। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার বাসা চেঞ্জ হয়েছে। হতে পারে, এটা নিয়ে আমার কোনো না। যে অবস্থায় আছে আমার চেয়েও তো খারাপ অবস্থা বাংলাদেশে অনেক লোক, অনেকেই আছে। কাজে আমি কেন বলবো, কেন ভাববো যে ওর মতো হলো না অতএব আমারটা ভালো না? এটা বলে মনে করার কোনো কারণ নাই। সব পেশায় একই রকম। আপনি জানেন এই দিনে অনেক বড় বড় প্রতিষ্ঠান আমি জানি যেখানে চাকরি শুরু হয় 10,000 টাকা, 12,000 টাকায়। আমি হিসাব করে দেখলাম আপনার সাংবাদিকতার বয়স 37 বছর, কিন্তু গত 2 বছরে আপনি যা পেয়েছেন, সারা দেশের মানুষ আপনাকে গত 2 বছরে চিনেছে, মানে একটু ঘরে ঘরে পৌঁছে যাওয়া, আপনার মুখটা একদম পরিচিত হয়ে যাওয়া। 2 বছর আগে 23 সালে আপনি আপনার আনুষ্ঠানিক যে প্রাতিষ্ঠানিক যে চাকরিটা ছিল গণমাধ্যমে, সেটা আপনি ছেড়ে দেন 22 সালে। 22 অক্টোবরে। ওকে, তাহলে 3 বছর আগে। তো এই হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে একটা অনিশ্চিত জীবনে নিজেকে সঁপে দেয়া, এটা কিভাবে সম্ভব? না, চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা ছিল আগে। আচ্ছা, যে আমি আমার বয়স 62 হওয়ার পর আমি আর চাকরি করব না। ওকে, দ্যাট ওয়াজ মাই ডিসিশন। যখন আমি করবো না বলে সিদ্ধান্ত নিলাম, তার 4-5 মাস আগের থেকে আমি ভাবছিলাম তাহলে আমি কি করব। আমি তো তখনও টকশো করতাম, বিভিন্ন পত্রপত্রিকায় যাইতাম। তো টকশোগুলোতে আমি যখন যাইতাম, ওখানে সর্বশেষ কয়েকটা ঘটনা বলি। একদিন আমি একটা টকশো থেকে আসছি, আসার পর পরের দিন সকালে আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আসছে। আচ্ছা, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম সেই প্রতিষ্ঠানে একজন কর্তা ব্যক্তি নিয়ে পাঠিয়েছেন 2.5 মিনিটের একটা ভিডিও। ওকে, সেই ভিডিওতে হলো যে আমি আগের রাতে টকশোতে যে কথাগুলি বলেছি, সেই পুরা টকশো থেকে আমার কথা 2.5 মিনিট কেটে 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 আমাকে পাঠিয়েছেন। আচ্ছা, পাঠিয়ে উনি বলতেছেন যে এটা ওনাকে বোধহয় এজেন্সি থেকে পাঠাইছে। তিনি বলতেছেন যে আপনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলি ঠিক, কিন্তু বোঝেনি তো আমাদের তো এই সরকারের মধ্যে থাকতে হবে। এটা কিন্তু আওয়ামী লীগ আমলের কথা বলতেছে। 22 সাল। আপনি গিয়ে কথাগুলি আরেকটু সফট করে বলতে পারতেন না? তাহলে আমাদের সুবিধা হতো না, আমাদের এই বাড়তি একটা চাপের মুখে পড়তে হতো না। তখন আমি ফিল করলাম যে আমার জন্য আসলে অনেকে হয়তো চাপের মুখে পড়ে যাচ্ছেন। আচ্ছা, তখন আমি দেখলাম যে ভাই এখানে তো আমার জন্য আসলে অস্বস্তিকর হয়ে গেল। এবং তখনই আসলে আমি সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আমার তো আসলে সময় হয়ে গেছে, বয়সও হয়েছে। মানে 62 বছর বয়স, আপনি কেন বয়স ধরতেছেন? আপনাকে তো অনেক ইয়াং লাগে, দেখতে অনেক ইয়াং লাগে। চুল পেকেছে, এটা ঠিক আছে, একটা বয়স পরে না মানুষকে ছেড়ে দিতে হয়। আচ্ছা, আমাদের বাঙালি একটা বড় সমস্যা আছে, কেউ ছাড়তে চায় না। না, আমাদের বাঙালির সমস্যাটা হলো আমরা অনেক সময় জানি না কোথায় থামতে হয়। মানুষের থামতে হয়। আপনি একটা গাড়ি কথা ভাবেন, সেটা আপনি আপনার খালি অ্যাক্সিলারেটর আপনি চাপলে কিন্তু গাড়িটা চলে, কিন্তু থামতে হয়, থামা উচিত, না হলে হয় না। না হলে হয় কি, অন্যরা চান্স পায় না, অন্যদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়। কিন্তু আপনি তো সাংবাদিকতাই করছেন। আমি যখন ফ্রিল্যান্সিং আমি কোনো করছেন, জায়গা দখল করে নাই। আচ্ছা, আমি শেষে যেটা ছিলাম বাংলা ট্রিবিউনে, আমি তার হেড অফ নিউজ ছিলাম। এখন এখানে আরেকজন লোক হেড অফ নিউজ হয়েছে। আমি যদি এখন ওখানে থাকতাম, যিনি হেড অফ নিউজ এখন হয়েছেন তিনি হতে পারতেন না। তা আমি জায়গাগুলো দখল করে রাখবো, একটা টাইপ করে আমাকে ছাড়তে হবে। আমি যখন দেখলাম যে আমাকে অনেকজন বলছিল যে সাংবাদিকতার কোনো নাই, সাংবাদিকের চাকরি কোনো এজ লিমিট নাই। তো আমি দেখলাম যে তখন আপনার এই বিএসএস আমাদের যেটা আছে, ওদের আমি জিজ্ঞেস করলাম যে ভাই তোমাদের রিটায়ারমেন্টের এজ কত? 62।
আমি ওই দিনই সিদ্ধান্ত নিলাম যে যেদিন আমার বয়স 62 হবে ওই দিন আমি চাকরি ছেড়ে দেবো। এবং সেভাবেই আমি আমার অফিসকে রেজিগনেশন লেটার দিয়েছিলাম যে আমার বয়স 62 হয়েছে, আমি আর চাকরি করবো না। আমি ডিসিশন যে আমি মিডিয়াতে আর জব করবো না, আমি ফ্রিল্যান্সিং করতেছি। এবং আমি দেখেছি যে ফ্রিল্যান্সিং করতে যে সাংবাদিকতা মানুষ কেন করে বলেন, দুই ধরনের কাজ। একটা হলো গিয়া যে আপনার একটা স্যাটিসফ্যাকশন, দুই নম্বর হলো আপনি কিছু কথা বলতে চান, কিছু লিখতে চান, তার জন্য একটা মাধ্যম দরকার, বাধাহীন মাধ্যম। রাইট। যেদিন আমি ছাড়তে পারলাম, আমি দেখলাম তারপর থেকে আমার মাধ্যমটা আগের তুলনায়, আগের যে কোনো সময়ের তুলনায় বেশি বাধাহীন হয়ে গেল। দুষ্ট লোকেরা কিন্তু আর একটা ভিন্ন কথাও বলে, সেটা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এদেরকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলানোর জন্য আপনি কি লাভ? লাভ, কিন্তু আপনি তো একটা শক্ত জায়গা দখল করছেন, এটা তো সত্যি। দখল না, এটা আমার কাছে এসে গেছে, এখানে আমার কোনো ক্যারিশমা নাই। কিন্তু ক্যারিশমা তো আছে, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার যে একটা ক্যারিশমা, সেটা তো এটার মধ্যে পড়ছি। না, আমার তো সেটা না থাকলে কিন্তু আসলে হয় না। শুনেন, আমি আমার মতো করে বলে গেছি, এটার পেছনে ওনাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলা না ফেলা ওটা ওনাদের ব্যাপার। ওনারা ওনাদের মতো করে আছে, ওরা আমাকে চিনতেনও না, এরকমই অবস্থা। আমি ওনাদেরকে মাথায় ঘামাই না ওনাদের নেম কখনোই, কারণ ওনাদের একটা স্টাইল, আমার আরেকটা স্টাইল। ওনারা এক ধরনের কথা বলেন, আমি আরেক ধরনের কথা বলি, যার যার জায়গা তার তার, কেউ কাউটা দখল করতে পারে না। তো আমি যেটা মনে করেছি আমার এই কথাগুলি বলা দরকার। এই সোসাইটিতে, এই সমাজে, এই পৃথিবীতে আমি তো আসছি রে ভাই, আমি কি নিয়ে আসছি? আমার তো কিছু চিন্তা আছে, চিন্তা করতে শেয়ার করা দরকার। কেউ কিছু বলবে না, দেশে এভাবে চলবে, দুনিয়া এভাবে চলবে, বলতে হবে, কাউকে না কাউকে তো বলতে হবে তো। এখন আমি আমার মতো বলতেছি, হয়তো আমার বলায় ভুল আছে, হতে পারে, কিন্তু আমার বলায় ভুল থাকতে পারে, হয়তো আমার বলার মধ্যে সীমাবদ্ধতা আছে, হয়তো আরো ভালোভাবে বলা যেত। যদি সেরকম কেউ বলে আমি খুশি, তাতে কোনো সমস্যা নাই, সে তার মতো বলবে, আমি আমার মতো বলবো। কিন্তু বলতে তো হবে রে ভাই, এই কাজটা ভালো হচ্ছে না, বলতে তো হবে। আরেকটা বিষয় যেটা অনেকেই বলেন যে এই 24-এর যে গণ অভ্যুত্থান, মানে নির্দিষ্ট করে বললে, এরপরে আমি ইন্ট্রোতে যে কথাটা বললাম যে হঠাৎ করে আমাদের চেনা জানা মুখগুলি নাই হয়ে গেল। আমরা গণমাধ্যমে যাদেরকে দেখতাম পর্দায়, আপনি আগে থেকেই ছিলেন, কিন্তু 24 গণ অভ্যুত্থানের পরে আপনি প্রধান মুখ হয়ে গেলেন। মানে এইটা কি কাকতালীয়? না, এটা হয়েছে কি আমি বলি, আপনি দুটো ঘটনা ঘটছে এখানে। একটা হলো 24-এর আগে যারা ছিলেন তাদের মধ্যে আসলে হয় কি, সাংবাদিকতাটা যখন আপনি একটা হিসেব নিকেশ করে করবেন, যে আমি সাংবাদিকতা করতেছি অমুককে খুশি করার জন্য, অথবা আমি সাংবাদিকতা করতেছি অমুককে আঘাত করার জন্য, বা আমার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্য, ওটাও হতে পারে। বিশেষ অবিশ্বাস তো আমারও আছে, ওটা না। আমি বলছি যে আপনি যদি পার্টিকুলার কোনো একটা গোষ্ঠীকে, একটা দলকে, একটা ব্যক্তিকে খুশি করার উদ্দেশ্য নিয়ে করেন, অথবা তাকে প্রতিরোধ করার উদ্দেশ্য নিয়ে করেন, তাহলে আপনারটা হলো মোটিভেটেড জার্নালিজম এক ধরনের। হ্যাঁ, এবং যদি তার বিনিময়ে আপনার কিছু প্রাপ্তিযোগের প্রত্যাশা থাকে, তাহলে সেটা হলো কি আপনার বিকৃত জার্নালিজম। বিকৃত মানে বিক্রি হয়ে যাওয়া, সোল্ড আউট হয়ে যাওয়া, পাওয়ার বিনিময়ে কিছু। আমাদের সাংবাদিকরা আগে তাই ছিলেন, মানে অনেকে একটা বড় অংশ ছিলেন, যারা বড় অংশ ছিলেন তারা ওখানে আপনার কিছু টাকা পয়সা পেয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করছে, তারা সাংবাদিকতার নামেই করছে এগুলো। এবং তারা আমাদের, আমি মনে করি তারা খুবই ঘৃণিত কাজ করছে, আমাদের পুরো পেশাটাকে তারা ক্ষতিগ্রস্ত করছে, কিছু লোক করছে। আবার ওই সময়ে কিছু লোক ছিল যারা নাকি উল্টো গ্রুপের জন্য দালালি করতো। আমি দালালি শব্দটাই ব্যবহার করলাম। তারাও তখন অপেক্ষা করছে যে একদিন আমাদেরও সুযোগ আসবে, এবং যেই ক্ষমতার পরিবর্তন হয়েছে, তাদের সুযোগ আসছে, তারা এখন ঝাঁপিয়ে পড়ছে, আর আগেরা সরে গেছে। আর যদি কেউ মনে করে যে সরকারে কে আছে, কাউকে খুশি করার কোনো ব্যাপার নাই, আমি আমাকে খুশি করব, আমাকে মানে আমার বিবেককে আমি খুশি করব, যে আমি যা করতে চাই তাই আমি করবো, এরকম কেউ ভাবেন, তাহলে তার পক্ষে ওই সময় এবং এই সময় কোনো ব্যাপার না। সে সবসময় নিজের বিবেকের পক্ষে কথা বলতে পারবে, এবং এটা পারা সবচেয়ে সহজ কাজ। মানে আমি যেটা করতেছি এটা হলো সবচেয়ে সহজ, মানে সত্যটা বলা, নিজের কাছে যেটা সত্য মনে হচ্ছে আমার সেটা বলা। শুনেন, আপনি জানেন যে এটা সত্য না, তাও আপনি যদি এটার পক্ষে বলতে চান, তাহলে কিন্তু আপনাকে অনেক মেধা খাটাইয়া, বুদ্ধি খাটাইয়া কাজ করতে হবে। তা আমিও তো মেধাবী না, আমি খুবই মিডিও করে একটা লোক, কাজে আমি দেখছি ভাই মেধা খাটাইয়া পারবো না। বরঞ্চ আমি আমার মানে হার্টকে জিজ্ঞাসা করি, হৃদয়কে জিজ্ঞাসা করি যে আমার কি করতে হবে, আমি সেটাই করি ভাই। এখানে কোনো মেধা কোনো জায়গা নেই।
আচ্ছা, মানে অভ্যুত্থানের পর আমরা যখন আপনাকে সারা দেশের মানুষ তখন টকশোগুলি খুব বেশি দেখতো, তখন দেখতাম যে অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তারা আপনাকে এক ধরনের তাদের লোকই মনে করেছিল, কিন্তু এখন আবার দেখছে যে আপনাকে একটু ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছে, যেটা দোষর। না, আমি বলি আপনি জানেন, আমি আসলে তাদের লোকই আছি। আচ্ছা, অভ্যুত্থানের আগে আমি যেখানে ছিলাম সেখানে আছি, অভ্যুত্থানের পরে আমি সেখানে আছি। তারা পাল্টে গেছে। আচ্ছা, বাহ, চমৎকার। তারা পাল্টে গেছে। অভ্যুত্থানের সময় তাদের যে মন মানসিকতা ছিল, তারা এখন ওই মন মানসিকতা নাই। মানে তারা এখন সত্যটা নিতে পারছে না, তাদের নিজস্ব, তারা পাল্টে গেছে, তাদের স্বার্থ চেঞ্জ হয়ে গেছে। আগে তাদের স্বার্থ ছিল আমরা হাসিনাকে নামাবো, আমরা একটা গণমানুষের সমাজ গড়ে তুলবো। এখন তারা এটা ভাবে না, তাদের জীবনযাপন পাল্টে গেছে, সিম্পলি পাল্টে গেছে। তারা এখন নীলা মার্কেটে হাঁসের খোঁজে আসে মধ্যরাত্রে। নীলা মার্কেট বন্ধ থাকলে ওয়েস্টিনে যায়, ওয়েস্টিনে চলে যায়। আগে যেত, আগে যেত কিন্তু আমরা সেটা জানি না আসলে, কিন্তু ধারণা করে যাইতো না, কারণ তাদের সেই সামর্থ্য ছিল না হয়তো। আগে ওই ছেলের আমি দেখছি, সে একটা ওই আপনার কি বল 3 হুইলারের সামনে কি হিউম্যান হলারের সামনে বলছে যে এখন থেকে আমরা এই চাকরি পাবো না, এটা করতে হবে। তারা পাল্টে গেছে। তারা পাল্টে যাওয়ার কারণে আমি যেরকম ছিলাম আগে আমি এই জামাই পড়তাম, এই প্যান্টই পড়তাম, কিন্তু তারা এখন প্যান্ট শার্ট সব চেঞ্জ করে ফেলেছে, কেস চেঞ্জ হয়ে গেছে। আমি এগুলি পড়তাম এবং আমি এগুলি বলতাম। এখন তাদের যেহেতু স্বার্থটা পরিবর্তিত হয়ে গেছে, তাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, তারা এখন আমাদের এই কথাগুলোকে অচেনা মনে হচ্ছে তাদের কাছে। এবং যখন তারা এই কথাগুলো কোনো লজিক্যালি কোনো রিপ্লাই দিতে না পারছে, তখন তাদের যারা চামচা শ্রেণী আছে তারা এখন আমাদেরকে ট্যাগিং করছে। আচ্ছা, ইজ সিম্পল, ভেরি ক্লিয়ার, ইজ সিম্পল। আমি আগের জায়গায় আছি, আমার মতো আরো অনেকে আগের জায়গায় আছে, এদেরকে তাদের পছন্দ হচ্ছে না, কি করবেন? মাসুদ ভাই, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি তো বোধহয় বহুদিন পরে বাছুর দেখলাম, এবং এই ঢাকা শহরের পাশে এরকম, এটা আসলে ঢাকা শহরের পাশে এরকম, তবে খুশি হওয়ার কিছু নাই। আর কয়েক বছরের মধ্যে এগুলো কিছুই দেখতে পারবেন না। আচ্ছা, অনেকগুলো অবশ্য চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা মাসুদ কামু ভাই, আপনার একটা প্রায় 4 দশক কিন্তু আপনার সাংবাদিক ক্যারিয়ার, 37 বছর ধরে। এই 4 বছরের এই সাংবাদিকতা, বাংলাদেশের গণমাধ্যমের যে চরিত্র আপনি দেখছেন, এটা যদি দশক ওয়াইজ যদি আপনি মূল্যায়ন করতে বলেন, আপনি কিভাবে করবেন? দেখেন, আমাদের এই সাংবাদিকতার নাম সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আপনি ক্রিকেটার হবেন, আপনার ছেলে অথবা সন্তান ক্রিকেটার হতে চায়, তাকে আপনি বলতে পারেন যে তুমি সাকিব আল হাসানের মতো হও, অথবা তুমি সচিন টেন্ডুলকারের মতো হও। আপনার সন্তান গান শিখতে চায়, তাকে আপনি বলতে পারেন যে তুমি রোনাল্ডোর মতো গান গাও। কিন্তু আপনার সন্তান অথবা আপনার ভাই সে সাংবাদিক হতে চায়, আপনি বলতে পারবেন না যে তুমি অমুকের মতো সাংবাদিক হও। আপনি বলছিলেন আমাদের ওই সাংবাদিকতার আইডল নাই, সেভাবে নেই তো, একদম নাই। আপনি দেখেন, আপনি কাকে, আমি যখন প্রথম সাংবাদিকতা শুরু করলাম, সে ধরেন আপনার 80 কথা বলতেছেন, আমরা মনে করতাম যে ওই লোকগুলি বোধহয় বিরাট সাংবাদিক। পরে দেখলাম কি, তারা বিরাট দালাল সাংবাদিক। আচ্ছা, তারা কোনো না কোনো পার্টির দালাল। এবং এই দালালি করতে গিয়ে এই বিরাট সাংবাদিকগুলো আমাদের সাংবাদিক কমিউনিটিকে ভেঙে তছনছ করে দিছে। একদল চলে গেছে বিএনপির দিকে, একদল চলে গেছে আওয়ামী লীগের দিকে। বড় সাংবাদিক বললে এখন আমরা বুঝি যে কে কত বড় দালাল সাংবাদিক। একজন হলো বিএনপির দালাল সাংবাদিক, আরেকটা হলো আওয়ামী লীগের দালাল সাংবাদিক, মাঝখানে আরেকটা দাঁড়ায় গেছে এখন জামাতের দালাল সাংবাদিক। সাংবাদিকতা ওইভাবে আপনি পারবেন না। আপনি একজন আপনার ছোট ভাইকে বলতে পারবেন না যে তুমি অমুক সাংবাদিকের মতো হও, নাই, পাবেন না কাউকে। সবাই কোনো না কোনো দলের মধ্যে, পলিটিক্যাল পার্টির আপনার খাঁচার মধ্যে ঢুকে গেছে, ঢুকে যে ওখানে সে বড় সাংবাদিক হচ্ছে। তো সাংবাদিকতা তো খাঁচার মধ্যে ঢুকে পড়ার কোনো পেশা নয়। সাংবাদিকতা হলো প্রশ্ন করা, আমি ক্ষমতাকে প্রশ্ন করব। আমাদের এখানে ক্ষমতার কাছে যে নতজানু হয়ে যায় সাংবাদিকরা। তাহলে আপনি এখানে কাকে বলবেন যে তুমি ওর মতো হও? অথবা আপনি নিজেই ভাবেন আপনি কার মতো হতে চান, আপনি বলতে পারবেন না কাউকে। এটা হলো আমাদের দেশের সাংবাদিকতার এই মুহূর্তের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে আমরা এমন একটা পেশার মধ্যে আছি যে পেশায় আমাদের সামনে কোনো আদর্শ নাই। যে কোনো আদর্শ নাম আমরা উচ্চারণ করি, তারা সবাই মারা গেছে। আপনি যখন শুরু করেন 88 সালে, তখন প্রায় 4 দশক আগে, তখনও কি পরিস্থিতি এমনই ছিল? আমি বলি আপনাকে, প্রতিটা দিন তার আগের দিনের চেয়ে খারাপ হয়েছে। আগের দিন হয়তো একটা সামরিক শাসন ছিল, পরের দিন হয়তো একটা গণতান্ত্রিক শাসন আসছে। এরশাদের আমলে সাংবাদিক ইউনিয়ন এক ছিল। এরশাদের পতনের পর 91 আমরা একটা গণতান্ত্রিক শাসন পেলাম খালেদা জিয়ার আমলে। ওনার আমলে সাংবাদিক ইউনিয়ন ভাঙছে। তো শুরু হয়েছে এইভাবে।
বললাম তো প্রত্যেকটা দিন তার আগের দিনের চেয়ে খারাপ হয়েছে। একভাবে খারাপ হয়েছে, আরেকভাবে খারাপ, মানে সবভাবে একইভাবে খারাপ হয়েছে তা কিন্তু না। তার মানে আপনার এই কথার মানে দাঁড়ালে আমার এমন মনে হবে যে বিগত সরকারের সময় আমাদের গণমাধ্যম যে অবস্থায় ছিল এখন তার চাইতে একটু খারাপ। এটা তো কোনো আমল না, এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছে। তারপরেও আমি বলবো এদের কোনো রাজনৈতিক নাই, পক্ষপাতদুষ্ট হওয়ার কথা না, এদের কোনো রাজনৈতিক লক্ষ্য নাই। হ্যাঁ, এরা তো মোটামুটি নিরপেক্ষ একটা সরকার আমি ধরে নিচ্ছি। সেই হিসাবে এই আমলে যতটা ধরে নিচ্ছেন, আপনি মানেন কিনা? আমি ওইভাবে মানি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যতটুকু ধরে নিচ্ছি আমি থিওরিটিক্যালি, তো সেখানে যতটুকু স্বাধীনতা সংবাদ মাধ্যমগুলি পাওয়ার কথা ছিল সেটা নাই। এখন সবসময় সরকার হাত দেয় তা কিন্তু না, অন্যরা হাত দেয়, সরকার কিছু বলে না। তার মানে সরকার তাদেরকে প্রশ্রয় দেয়। তা নাহলে আপনি ভাবেন তো দেখি, সমস্তগুলি পত্র পত্রিকার সম্পাদক চেঞ্জ হয়ে যাচ্ছে এক রাত্রে। কাকে এনে ঢুকাচ্ছে না? যে ঢুকছে সে কোন লাইনের লোক? সে একটা নির্দিষ্ট লাইনের লোক, হয় বিএনপি নয় জামাত লাইনের লোক। চেঞ্জ তো হচ্ছে। এই চেঞ্জটা কি প্রমাণ করে? এরা কি আগের সাংবাদিকতার চেয়ে বেটার সাংবাদিকতা করতেছে এখন? নো। এখন হয়তো সরকারি দিক দিয়ে চাপ আসতেছে না সরাসরি, কিন্তু পরোক্ষভাবে আসছে। শুনেন, বাংলাদেশের সাংবাদিকতা সবচেয়ে বড় সমস্যা হলো গভর্নমেন্ট। কী কারণে জানেন? তারা সরাসরি কাউকে ঘাড়ে ধরে বের করে যায় না। তারা এমন একটা পরিস্থিতি তৈরি করে যে তারা তাদের অনুগত থাকতে বাধ্য হয়। এটা হলো বিজ্ঞাপনের মাধ্যমে। তারা বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। এবং যখন বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিল, কারণ বিজ্ঞাপনের একটা বড় সোর্স এখনও কিন্তু গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়, তাহলে যে কোনো সংবাদ মাধ্যমকে তারা কিন্তু টাইট দিতে পারে, কন্ট্রোল করতে পারে। এটাই হিসাব। মালিককে জিজ্ঞাসা করবে মাস শেষে যে তুমি সম্পাদক হওয়ার পরে আমার ডিএপি বিজ্ঞাপন এত কম কেন? হিসাব তো সহজ, স্বাভাবিক। তাকে বলতে হবে যে তুমি সরকারি দালালি করো নাই, সরকারি মোসাহেবি করো নাই, করতে হবে। আচ্ছা, আমার একটা সম্পূরক একটা প্রশ্ন আমার মাথায় আসলো। ধরেন আমি একটা রাজনৈতিক দল সমর্থন করি, আমি তাকে ভোট দিই, আপনিও দেন। এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে কি আমার পক্ষে মানে সৎ সাংবাদিক হওয়া সম্ভব? সম্ভব, কারণ সম্ভব। হ্যাঁ, খুব ইজিলি সম্ভব। কোশ্চেনটা হলো এটা যে মানে আপনি আপনার সাংবাদিকতা পেশাগত জীবনে এসে কোনো একটা দলের পক্ষে অযৌক্তিকভাবে দালালি করছেন কিনা। আচ্ছা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন মনে করেন এই গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টে পৃথিবীতে আপনি একটা মানুষ দেখাতে পারবেন না যা সব খারাপ, আবার একটা মানুষ দেখাতে পারবেন না যা সব ভালো, পারবেন না। ভালো মন্দ মিলেই মানুষ। গভর্নমেন্ট ওরকম ভালো মন্দ মিলেই গভর্নমেন্ট। কারণ হাসিনা গভর্নমেন্টে সব খারাপ ছিল? যদি সব খারাপ হয়, মানে কেন একটা ভালো যেটা দেখাচ্ছে ওটার মধ্যেও খারাপ ছিল, অস্বীকার করি না, কিন্তু মেট্রো রেলটা তো সে করেছে, পদ্মা সেতু তো সে করেছে, করেনি? করেছে তো। কাজে সব খারাপ হয় না। এখন আপনি যদি বলেন যে আমি মেট্রো রেলের জন্য হাসিনাকে প্রশংসা করতে পারবো না, তাহলে বুঝতে হবে আপনি খুবই নিয়ন্ত্রিত সাংবাদিকতার মধ্যে পড়ে গেছেন। ওটা করতে হবে, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে হবে। হ্যাঁ, আপনি মেট্রো রেলের প্রশংসা করবেন, পাশাপাশি এটাও বলবেন যে এই মেট্রো রেল করতে যে 10 টাকা লাগতো উনি 35 টাকা খরচ করছে, উনি 25 টাকা মেরেছে, এটা বলেন আপনি, আমার কোনো সমস্যা নাই। কিন্তু তাই বলে মেট্রো রেলের অস্তিত্বকে আপনি অস্বীকার করতে পারবেন? তা তো পারবেন না। ওর সুফলকে অস্বীকার করতে পারবেন? তা তো পারবেন না। আপনি সমালোচনা করেন, যার যতটুকু প্রাপ্য ততটুকু দেন আপনি, কিন্তু যতটুকু এখন একজন লোকের আপনি এখন আমাদের সিস্টেম নেই জানেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি আওয়ামী লীগের যে কোনো লোককে জিজ্ঞাসা করেন যে বিএনপি কেমন, বলবে বিএনপি একদম খুব খারাপ। আর আপনার নেত্রী কেমন? আমার নেত্রী তো ফেরেশতা। আবার আপনি বিএনপিকে জিজ্ঞাসা করেন, শেখ হাসিনা একদম ইবলিস আর তার নেত্রী ফেরেশতা। তো ভার্চুয়ালি আমরা যদি 91 সাল থেকে ধরি এ পর্যন্ত, তাহলে আমাদের দেশ হয় ফেরেশতা না হয় শয়তানের হাতে ছিল। মানুষ কখন ছিল ভাই? আমরা তো মানুষের সঙ্গে থাকতে চাই। ঠিক আছে, আপনার এই ইয়েটা মানে বিশ্লেষণ দুর্দান্ত, কিন্তু আমার সাংবাদিকতার বিষয়ে আরেকটু জানা দরকার ছিল। পেশা হিসেবে কি কোনো সিকিউরিটি আছে এই সাংবাদিকতা পেশার? একদমই নাই। এবং অর্থনৈতিক যে, যেমন ধরেন এখন আমাদের এখানে বেশিরভাগ পত্রিকা লড়াই করছে অষ্টম ওয়েজ বোর্ড দেওয়ার জন্য। অনেক আগে 2013 সালের কিন্তু এই অষ্টম ওয়েজ বোর্ড, এখন 2025-এ এসে প্রায় এক যুগ, আমরা এখনো সব পত্রিকা অষ্টম ওয়েজ বোর্ড দিচ্ছে না। শুনেন, এই ওয়েজ বোর্ড বেতন ভাতা এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা করছে সম্পাদকদের একটা সংগঠন হয়েছে নতুন, এটা আগে ছিল না, এবং মালিকদের একটা সংগঠন হয়েছে, এটাও আগে ছিল না। এই মালিক সংগঠন এবং সম্পাদক সংগঠন এরা এক আছে, কিন্তু আবার বিপরীত দিকে সাংবাদিকদের সংগঠন দ্বিধা বিভক্ত। যে কারণে এই যে মালিকদের সংগঠন আর সম্পাদকের সংগঠন এরা সরকারের সঙ্গে ম্যানেজ করে চলে।
মানে একটা সময় তো আসলে গণমাধ্যম আমরা দেখতাম যে বড় বড় সাংবাদিকরা তারাই ছিলেন অল ইন অল একটা হাউজের। এখন তো আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের পত্রিকা, যতগুলি বাংলাদেশে যতগুলি পত্রিকা আছে সবগুলি। তো এইটা কি আমার আপনার কাছে মনে হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা? এটা একটা বাধা, এটা অনেক বড় একটা বাধা। এটা কি ওয়ার্ল্ড ওয়াইড চিত্রটা এমন? ওয়ার্ল্ড ওয়াইড এইভাবে না, কারণ ওখানে হয়েছে কি আপনার ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য দেশে যেটা হয়, উন্নত দেশগুলোতে প্রফেশনালিজমটা গড়ে ওঠে। আচ্ছা, আমাদের এখানে সেটা এখনো গড়ে ওঠে নাই। যেমন ধরেন একটা মালিক, যে কোনো একটা পত্রিকার মালিক হোক, সে হয়তো মনে করেন আপনার ওষুধের ব্যবসা করে। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, আপনি দেখবেন প্রথম আলোতে কোনো ওষুধ দিয়ে কোনো রিপোর্ট হবে না, আচ্ছা, দেখে পাবেন না। ডেইলি স্টার প্রথম আলোতে ঔষধ দিয়ে, ঔষধের যে কতগুলো 2 নম্বরই আছে, কোনো রিপোর্ট তারা করবে না। কেন করবে না? কারণ তাদের ওষুধ কোম্পানি আছে। আচ্ছা, এবং ওষুধ কোম্পানিগুলো একটা সমিতি আছে, সেই সমিতিতে তারা পাওয়ারফুল, অতএব তারা এদের বিরুদ্ধে কোনো করবে না, রিপোর্ট করবে না। খুব সিম্পল কিন্তু। তো এখন একজন সাংবাদিক সে যে বলবে যে না এটা রিপোর্ট, এটা নিউজ, এটা আমাকে দিতে হবে, এটা বলার মতো গার্ডস তার নাই। নাই কেন সেটাও আমি বলি, নাই এই কারণে আমাদের এখানে আমাদের তাবৎ সম্পাদকরা ওরা খুব হয়তো মন খারাপ করবে আমার এই কথা, কিন্তু বাস্তবতা যেটা, আমাদের দেশে যে কোনো একটা পত্রিকায় আপনি যাবেন, যে কোনো একটা টেলিভিশনে আপনি যাবেন, টপ পার্সন এবং একদম বটম পার্সন যিনি আছেন, এদের স্যালারির ডিফারেন্সটা আপনি দেখেন, আপনার মাথায় খারাপ হয়ে যাবে। একজন পাচ্ছে 6 লাখ 7 লাখ, আবার তার সঙ্গে পাচ্ছে শেয়ার, প্রতিষ্ঠানের শেয়ার সে পাচ্ছে কিন্তু এরকম, আর নিচে যে পাচ্ছে 15,000 20,000। তাহলে পার্থক্যটা অনেক বেশি না? বেশি কেন? যে লোকটাকে 6 লাখ টাকা দিচ্ছে সে আসলে 6 লাখ টাকার লোক না, সে আসলে 1.5 লাখ টাকার লোক। তাহলে 6 লাখ টাকা দিচ্ছে কেন? দিচ্ছে এই কারণে যে তুমি আমি যা বলবো সেটা হুবহু শুনবা, এবং শোনার ক্ষেত্রে তুমি তোমার পেশা দায়িত্বকে ইউজ করবা না, অর্ডারলি মতো তুমি কাজ করবা। এই জন্য তোমাকে বাড়তি টাকা দিচ্ছি। এই লোকের চিন্তা হলো আমি যে 6 লাখ টাকা পাই, বাড়ি পাই, গাড়ি পাই, আমি যদি ওনার কথা না শুনি আমাকে সরাই দিবেন, তো আমি তো এই মানে একটা চাকরি পাবো না, কারণ এই চাকরিটা তো আমি আমার যোগ্যতা দিয়ে পাই নাই, পেশাদারিত্ব দিয়ে পাই নাই, এটা তো পেয়েছি মোসাহেবি করে। অতএব উনি অন্যান্য সাংবাদিকদের ওপর স্টিম রোলার চালাবেন। এই জন্যই আমাদের এখানে সাংবাদিকতার পেশাদারিত্ব নষ্ট হয়ে যাচ্ছে। ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে কোনো মালিক পক্ষ তার পত্রিকার অথবা তার মিডিয়ার প্রধান ব্যক্তি বানাবে না। আপনি খুব একটা কঠিন কথা বললেন, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে টেকনোলজি, যেমন এখন আমাদের সবগুলি গণমাধ্যম কিন্তু তাদের প্রিন্ট ভার্সন থাকে, অনলাইন ভার্সন থাকে, আবার এখন ডিজিটাল ভার্সনও থাকে। এই যে এই চেঞ্জেসটাকে আপনি কিভাবে দেখেন, এবং আমরা কি প্রিন্ট ভার্সনের মতো অনলাইন মাধ্যমটাকে কি আমরা প্রপার ইউটিলাইজ করতে পারছি, বা ডিজিটাল মাধ্যমটাকে? শুনেন, এই চেঞ্জগুলো অবধারিত, আপনি এই চেঞ্জগুলোকে অ্যাভয়েড করতে পারবেন না। সাধারণত যে কোনো পরিবর্তনই ভালো, সাধারণত, কারণ মন্দ পরিবর্তনগুলো আলটিমেটলি টিকে থাকে না। হয়তো মনে হয় যে সাময়িকভাবে টিকে আছে, কিন্তু সেটা টিকে থাকে না আসলে। যেমন বন্যার পানি প্রচণ্ড বেগে আসে, পানি কিন্তু টিকে থাকে না, নেমে যায় এক সময়। যেটা টিকে থাকে সেই চেঞ্জগুলো বেটার চেঞ্জ হয়ে গেল, ভালো না শুধু টিকতোই না। কাজে এই চেঞ্জগুলো আসবেই, এবং আমাদের মিডিয়ার যে আপনার প্রকাশভঙ্গি এটা চেঞ্জ হতে থাকবে। পত্রিকা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হবে, লোকে আজকাল পত্রিকা বাসায় রাখে না, এটাই রিয়েলিটি। এটা করোনার পর বোধহয় একটা ধাক্কা ছিল। এই ধাক্কাটা আমরা এখনো কাটায় উঠতে পারিনি। এটা কাটে উঠতে পারবেন না, কখনোই পারবেন না। মানে প্রিন্ট মিডিয়া তার মানে হচ্ছে যে এই ধাক্কার কখনোই কাটে উঠতে পারবে না। তাহলে কি করা উচিত? সারা দুনিয়াতেই পারে না। প্রিন্ট মিডিয়ার তাহলে কি করা উচিত? থাকবে না আলটিমেটলি ডাইনোসরের মতো বিশাল পানিতে হারিয়ে গেছে রে ভাই। হ্যাঁ, আমরা দেখছি আমেরিকান বেশ কয়েকটা বড় গণমাধ্যম ঘোষণা দিয়ে বন্ধ হয়ে গেছে। এশিয়া উইক একটা পত্রিকা ছিল, বন্ধ হয়ে গেছে। নিউজ উইক কেন অনলাইনে চলে গেছে। আরে ভাই, প্লেবয়ের মতো পত্রিকা যেটা নাকি সবাই নাই, তো বন্ধ হয়ে গেছে, অনলাইনে চল। তো এগুলো বন্ধ হয়ে যাবে, প্রিন্ট মিডিয়া ধীরে ধীরে কমে যাবে, কিছু করার নাই আপনার। তো এখন প্রশ্ন হলো কি, বিকল্প মিডিয়া চলে আসবে, আসতে যায় কিন্ডেলের লোকে বই পড়ে, এরা আসবে আলটিমেটলি। এখন প্রশ্নটা হচ্ছে যে বিকল্প মিডিয়া যেটা আসছে সেটার মধ্যে কি আপনি পেশাদারিত্ব দেখতে পাচ্ছেন এখনো? ওখানে দুইটা কথা। একটা হলো কি, দেখেন পেশাদারিত্ব জিনিসটা ডিপেন্ড করে কোথার থেকে। যেমন ধরেন, এক নম্বর হলো ওটা পেছনে যারা আছে তার মন মানসিকতাটা, এটা হলো একটা ইম্পর্টেন্ট। এখন তো মনে করেন ওয়ান ম্যান আর্মি হয়ে গেছে অনেক জায়গায়,
যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই ইউটিউব যারা করে, আমি নিজেও ইউটিউব করি, আমাকে এসে আপনি ইউটিউবার বলতেই পারেন। আচ্ছা, এখন এই ইউটিউবের পেছনে কে আছে? আমারটার পেছনে আমি আছি, আমার একটা মন মানসিকতা, আর একটা পেছনে আপনি আছেন। এক একজনের মধ্যে এক এক ধরনের আচরণ পাবেন আপনি। যে কখনোই পেশাদারিত্বের সঙ্গে জড়িত ছিল না তাদের মধ্যে থাকবে না। কেউ কেউ থাকবে জার্নালিস্ট থাকবে, আবার কেউ কেউ থাকবে কি যে তারা একটা মোটিভেটেড ভাবে তারা একটা করতেছে, হ্যাঁ, অ্যাক্টিভিস্ট। কেউ থাকবে অ্যাক্টিভিস্ট, কেউ থাকবে জার্নালিস্ট। অ্যাক্টিভিস্টের ইউটিউব চ্যানেল আর জার্নালিস্ট ইউটিউব চ্যানেল এক হবে না, অবশ্যই না। এখন দুইটাই কিন্তু সমাজে প্রয়োজন আছে। কিন্তু অ্যাক্টিভিস্টরা আমরা দেখলাম যে আমাদের রাজনৈতিক ঘটনাগুলির পেছনে তাদের অনেক অবদান ছিল, তারা বিভিন্নভাবে দেশের মানুষকে কিন্তু মোটিভেটেড করতে পারছে। দেখেন, আমি তো অ্যাক্টিভিজমকে খারাপ বলছি না, আমি সিরিয়াসলি দেখি যে এই ধরনের এই কাজটা বেআইনি কি বেআইনি নয়। যদি কাজটা বেআইনি হয় তো সরকার সেটাকে থামাচ্ছে না কেন? এখানে আমি দায়টা দেবো সরকারকে। সরকারের কাজটা কি? সরকারের কাজটা কি? সরকার তো এটাই কাজ যে যে কাজটা আমাদের দেশের প্রচলিত আইনের মধ্যে এটা যায় কি যায় না। যদি না যায়, সরকারের দায়িত্ব এটাকে থামানো। যদি সরকারের না থামায়, দোষ কিন্তু যে ইন্ধন দিল তার না, তারও দোষ। যখন আপনি থামাবেন তখন আপনি খুঁজবেন এই যে এটা কার কারণে হয়েছে, তাকে আপনি ধরবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি থামাবেন না আর খেলে ওকে ধরবেন, তা হয় না। কাজে আমাদের এখানে যে মব যেটা হচ্ছে, মব কালচার যেটা আমরা দেখতেছি, মব ভায়োলেন্স বলেন, মব কালচার বলেন, এর জন্য কিন্তু আমি 100% দায়ী করবো গভর্নমেন্টকে। যারা ইন্ধন দিচ্ছে তাদের ধরার দায়িত্ব তো গভর্নমেন্টের। গভর্নমেন্ট ধরবে, গভর্নমেন্ট ধরে না কেন? আমার আপনাকে একটা বিষয় আমার কাছে আপনার কাছে জানার, সেটা হচ্ছে যে আপনি তো সাংবাদিকতায় পড়াশোনা করেছেন, মানে সাংবাদিক হওয়ার জন্য কি সাংবাদিকতায় পড়াটা জরুরি? আমার কাছে তো মনে হয় না, কারণ আমাদের অনেক উদাহরণ আছে, আমাদের সাংবাদিকদের মধ্যে অনেক উদাহরণ আছে যারা সাংবাদিকতা পড়েননি, ওনারা অনেক বড় সাংবাদিক হয়েছেন। আবার অনেক উদাহরণ আছে সাংবাদিকতা পড়েছেন, এখানে এসে ডাব্বা মারছেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আপনাকে, যে এসএম সুলতানের আপনার নাম শুনছেন অবশ্যই। উনি কখনো আর্টস পড়ছেন? না, পড়েননি, অথচ ওনার শিল্প কিন্তু সারা বিশ্বে সমাদৃত হচ্ছে। বেসিক্যালি যেটা দরকার সাংবাদিকতায়, সেটা হলো দরকার হলো দুটো জিনিস, একটা হলো মাথা, একটা হলো কলিজা। আমাদের কলিজা বলি, এই দুটো জিনিস আর কিছু লাগে না ভাই, আর বাদ বাকিটা কমন সেন্স। এটা আমি মনে করি এভাবে। এখন আমাদের গণমাধ্যম ক্রমবর্ধমান ভাবে বাড়ছে, কিন্তু অনেক প্রতিষ্ঠান, তো আমাদের যারা সাংবাদিকতা পড়ে বের হয়ে আসছে তারা কি চাহিদা মেটাতে পারতেছে বলে আপনার মনে হয়? এটা আসলে মানে বাড়তি হয়ে গেছে। কিন্তু সবাই কিন্তু সাংবাদিকতা পড়ে যে সাংবাদিকতাই করে তা কিন্তু না, করে না। আমাদের সঙ্গে আমরা যখন পড়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি, আমি যখন পড়ি, আমার সঙ্গে মাস্টার্স কমপ্লিট করেছিল মোট আমার মনে আছে 37 জন। 37 জনের মধ্যে আমরা এখনো পর্যন্ত সাংবাদিকতা আছি মাত্র 2 জন। আচ্ছা, আমি এবং মোস্তফা ফিরোজ। আচ্ছা, আমরা দুজনই এখনো অ্যাক্টিভ সাংবাদিকতা করি, তাও এখন দুজনই ফ্রিল্যান্সার। আমরা দুজন সারা জীবন সাংবাদিকতাই করছি। আরও যারা 2 জন ছিলেন তারা ধীরে ধীরে ঝরে পড়ছেন। আর আমার জানা মতে মাস্টার্স পাস করার পরে এসে সাংবাদিকতা জয়েন করেছিলেন 4 থেকে 5 জন। বাদ বাকি সবাই ধীরে 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 ঝরে পড়ছেন। আমরা যদি এখন পর্যন্ত শেষ পর্যন্ত আছি, আমাদের আর কোনো কোথাও কিছু করার চান্সও নাই। আর তো কেউ করে নাই, কিন্তু তারা কি ভালো করে নাই? তারা অনেকে ভালো করছে। আমার এক ফ্রেন্ড আছে, একটা ইন্স্যুরেন্স কোম্পানি, এখন এমডি পড়ছে সাংবাদিকতা, হতেই পারে। তো তারা ওখানে ভালো করেছে। কাজে প্রফেশনালি এটাই করতে হবে তা নয়, তবে আমি মনে করি একটু বাড়তি কিছু মাইলেজ পাওয়া যায় এখানে, কিন্তু এটা জরুরি না আসলে। আমি জরুরি না, এটা হলো কমে। এখন যারা মনে করেন আপনারা যারা সোশ্যাল মিডিয়া, সাংবাদিকতা তো চেহারা চেঞ্জ হচ্ছে, মাধ্যমগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়া এসে পড়ছে, ইউটিউব এসে পড়ছে, ফেসবুক, অনেক কিছু তো আসছে না। এই সমস্ত সাংবাদিকতা যারা আপনি মনে করেন সবচেয়ে ভালো করছে, তারা কি সাংবাদিক নাকি? এই সময় দেখেন আরেকজন বলি আপনাকে, জাহিদুর রহমান, ডাক্তার জাহিদুর রহমান ডাক্তারি করছে রে ভাই, ডাক্তারি করে এখন সে সাংবাদিকতা করে। সাংবাদিকতা যে কাজটা করে এটা আমি এক ধরনের সাংবাদিকতাই বলি। অবশ্যই, অবশ্যই, হ্যাঁ। এবং তো ভালো বলছেন, ভালো বলছেন, খুব লজিক দিয়ে কথা বলেন। এই যে আব্দুল নূর তুষার, উনি ডাক্তার, কিন্তু আমি তো ওনাকে একজন চিকিৎসক ব্যক্তিত্ব না বলে মিডিয়া ব্যক্তিত্ব বলবো। উনি তো খুবই ভালো বলেন। কাজে ওই শিক্ষাটার প্রয়োজন আছে, আমরা স্বীকার করবো না, কিন্তু ওই শিক্ষাটা অপরিহার্য সেটাও আমি বলবো না। আচ্ছা, ওই যেমন আমরা বলি না যে রবীন্দ্রনাথ নজরুল, তারা কেউ তো আসলে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করেন নাই, বরং তাদের লেখা পড়ানো হয় অনার্স মাস্টার্স বাংলায়। আচ্ছা মাসুদ ভাই, আমরা একটু সামনের দিকে যাই, আর একটু এক জায়গায় অনেকক্ষণ ছিলাম। আমার
একটা ইয়ে হচ্ছে যে আপনি তো সাংবাদিক কি হবেন, এটা কি আগে থেকে কোনো ইয়ে ছিল? মানে থাকে না অনেকের এইম থাকে যে ছোটবেলায় যে আমি গায়ক হব, ক্রিকেটার হব, সাংবাদিক হব, এরকম? না, আমার আসলে ওরকম খুব একটা ইচ্ছা ছিল না। তাহলে আমার সাংবাদিক ইচ্ছা ছিল আমি টিচার হব। আচ্ছা। আমার খুব ইচ্ছা ছিল আমি টিচার হব। তার পরবর্তী সময়ে ইচ্ছা ছিল লয়ার হব। তো এই দুটোর কোনোটাই হওয়া হয় নাই। ইউনিভার্সিটিতে আসার পর, ভর্তি হওয়ার পর আমি বেসিক্যালি একটু পলিটিক্সে জড়াই যাই। হ্যাঁ, বাম পলিটিক্স করতাম। আমি কিন্তু প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম ম্যাথমেটিক্সে। আচ্ছা। ওই টিচার হওয়ার ইচ্ছা নিয়ে। আচ্ছা। তো তারপরে আমি পলিটিক্সে ঢুকে গেলাম, বাম পলিটিক্স করতাম। ওই সময় আরেকটা নেশা আমার ছিল, সেটা হলো আমি খুব দাবা খেলতাম। আচ্ছা। দাবাটা একটু বেশিই খেলতাম এবং মোটামুটি খারাপ খেলতাম না একদম। ফার্স্ট ডিভিশন লিগে আমার একটা টিমও ছিল। আমি বিশ্ববিদ্যালয়ে দাবায় রানার্স আপ ছিলাম, হলে রানার্স আপ ছিলাম, এগুলি করতাম। তখন আমি এমন একটা সাবজেক্ট খুঁজছিলাম যেখানে নাকি কম পড়াশোনা করলে চলবে, বাকি সময় পলিটিক্সের জন্য দিতে পারবো, পার্টি করতে পারবো। তো তখন আমি আসলে এই জার্নালিজমের উপরে আমি সুইচ করলাম এবং এখান থেকে পরে আমি শেষ করেছি। কিন্তু এটা পড়তে যে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে পরে পলিটিক্সটা করা হয়নি। পলিটিক্স করতে গেলে যে ডেডিকেশন দেওয়া লাগে, যে স্যাক্রিফাইস করতে হয়, অতটা আমি স্যাক্রিফাইস করতে পারিনি। আচ্ছা। যে কারণে আমি পরে দেখলাম যে ওই কাজটাই পলিটিক্সে আমার যে আদর্শ ছিল সাধারণ মানুষের জন্য কিছু একটা করা, আমি দেখলাম যে ওইটার জন্য পেশাগতভাবে সাংবাদিকতা যাওয়াটা আমার জন্য বরঞ্চ বেটার হয়েছে। আমি যদি শুরু থেকে এটা যেতাম তাহলে বরং ভালোই হতো। পরে আসা তো ভুল হয় নাই, তবে তো সাংবাদিকতাই করছি। আমার পেশা জীবনে আমি সাংবাদিকতা ছাড়া অন্য কোনো পেশায় কখনো ছিলাম না, এই একটা পেশায় করেছি। আমি স্টুডেন্ট টাইপের টিউশনই করতাম। আরেক এই সাংবাদিকতা আপনাকে আমি শেষ প্রশ্নটা করব, সেটা হচ্ছে যে আপনি জনকণ্ঠে ছিলেন, এরপরে আমার দেশে ছিলেন, যায় দিনে ছিলেন, বাংলা ভিশনে ছিলেন, বাংলা ট্রিবিউনে, মোটা দাগে বড় হাউজেই। জনকণ্ঠ এবং আমার দেশ দুই ধরনের সম্পাদকীয় নীতির পত্রিকা। মানে এইটার সঙ্গে আপনি কিভাবে ম্যাচ করেন, বা এইটাতে কি আপনি এই দুইটা হাউজে পরপর কাজ করাতে কি পরবর্তী জীবনে আপনার কোনো সুবিধা হয়েছে কিনা? আমার সুবিধাও হয় নাই, অসুবিধাও হয় নাই। আমি এই কাজটা ইন্টেনশনালি করেছি বেসিক্যালি। আমি দেখেছি যে আমাদের এখানে সাংবাদিকতা বলে না যাই বলে, এরা সবাই একটা ট্যাগিং এর মধ্যে থাকে যে কোন পার্টির তুমি করো, তুমি কি আওয়ামী পন্থী নাকি তুমি বিএনপি পন্থী। আমি তো ভাই কোনো পন্থী না, এবং আমি যে কোনো পন্থী না এটা প্রমাণ করার জন্য আমার প্রয়োজন ছিল যে এরকম বেছে বেছে হাউসগুলিকে সুইচ করা। কিন্তু আপনি তো বামপন্থী না, বামপন্থী তো কোনো পত্রিকা নেই, একসময় ছিলাম, এবং ওটাতে আমি থাকতে পাইনি মানে ওখানে যে ধরনের ডেডিকেশন লাগবে ওটাতে আমি পারবো না। কিন্তু আমি তো মানুষপন্থী, মানুষের কথাটা আমি ভাবি। তো যে কারণে আমি তো এখান থেকে বেরিয়ে আসছি। আমি এই আওয়ামী, আর তো কোনো মিডিয়া ছিল না তখন, হয় আওয়ামীপন্থী জনকণ্ঠ, ওটা ত্যাগ করে আমি বিএনপিপন্থী আমার দেশে আসছি। এবং আমার তো কোনো সমস্যা হয় নাই। যারা আমার সঙ্গে কাজ করেছে, যারা জনকণ্ঠে আমার সহকর্মী ছিলেন, যারা যায় দিন আমার সহকর্মী ছিলেন, আমার দেশে আমার সহকর্মী ছিলেন, অথবা যারা বাংলা ভিশনে আমার সহকর্মী ছিলেন, তারা তো এখনও এই সোসাইটিতে আছে এবং খুব ভালো ভালো জায়গা আছে। এদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে আমি কোনো দলের ছিলাম না কখনোই। আমি সবসময় আমার পেশাটাকে গুরুত্ব দিয়েছি এবং আমি পেশাদার সাংবাদিক হওয়ার চেষ্টা করেছি। পেরেছি কিনা জানি না, আমি এই চেষ্টাটা এখনও চালাচ্ছি। যখন আমি ফ্রিল্যান্সিং করি তখন আমি এই চেষ্টাটাই করে যাচ্ছি যে আমি যেন পেশাদার সাংবাদিক হওয়ার হতে পারি আর কি, চেষ্টাটা করছি। আচ্ছা, আমি আপনাকে আজকে আমার এখানে পাইছি, আমার খুব ভালো লাগতেছে, কিন্তু আমি আপনাকে এখানে আনার আগে আমি আপনার পরিচিত কয়েকজনকে আপনার সম্পর্কে আমি জিজ্ঞেস করেছি যে মাসুদ কামাল ভাই কেমন। সবাই আমাকে অভিন্ন একটা কথা বলছে, উনি চরম রসিক মানুষ। এখন এটা একটা পরীক্ষা নিব আমি আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন ভিডিওর নিচে আমি প্রায় দেখি আমাদের সাবেক একজন মন্ত্রী, রাজনীতিবিদ, তার উক্তি দিয়ে, মাসুদ তুমি কি কোনোদিন ভালো হওয়া না। এইটা আপনি দেখছেন কিনা? দেখলে মানে কি আপনার অনেকে এটা আপনাকে উদ্দেশ্য করে বলে না, এটা তো আসলে আমার উদ্দেশ্য করে বলেন না, ইউনিভার্সিটির আরেকজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন। এটা এখানে শুনেন ভাই, এটা হলো কি, আমাকে যারা বলেন তারা হয়তো আমাকে আপনার একটু সমালোচনা করতে যেই বলেন, এবং এটা আমি এনজয় করি কেন, যদি আপনাকে সবাই প্রশংসা করেন তাহলে আপনি বুঝবেন আপনি কিছু পারছেন না। সমালোচনাটাকে আপনাকে কিন্তু সবসময় কিন্তু ওয়েলকাম করতে হবে, আমি ওয়েলকাম করি।
আমার যারা সমালোচনা করেন, কারণ আমি তো সব ভালো বুঝি, ঠিক বুঝি তা তো না, আমার তো ভুল হতে পারে। সমালোচনা করলে না পড়লে না জানলে আমি কি করে করবো? আমার প্রত্যেকটা ভিডিও নিচে আপনি দেখবেন মিনিমাম 1-1.5 কমেন্ট কিন্তু পড়ে, এবং আমি চেষ্টা করি এই সবগুলি কমেন্টে পড়ার জন্য। বলবেন যে কখন পড়ি? আমি তো প্রায় প্রতিদিনই কোনো না কোনো টেলিভিশনে টক শো করতে চাই। যাই কিভাবে? ওদের গাড়িতে যাই, আমার তো নিজের কোনো গাড়িটাই নাই, ওদের গাড়িতে যাই। এই গাড়িতে গেলে আমার আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, ওই আধা ঘন্টা 1 ঘন্টা কমেন্টগুলি পড়ি। আচ্ছা, এবং আমি খুব রিলিজিয়াসলি পড়ি। উত্তর দেন আপনি? রিপ্লাই দেন? হ্যাঁ, উত্তর দেন। আচ্ছা, প্রচুর উত্তর দেই, এবং ওখানে উত্তর দেই। তারপরে আপনার এটার জন্য আমি আলাদা একটা প্রোগ্রামও করি মাঝে মাঝে। ওই যে আপনার কথা একটা, তারপরে একটা দর্শকের কথা, ওখানে ওদের কথাবার্তা নিয়ে ওরা কি বলছে, আমাকে কিভাবে সময়, এবং আপনি ওইগুলো যদি দেখেন তাহলে দেখবেন ওই দর্শকের কথা অনুষ্ঠানে আমার প্রশংসা কম, সমালোচনাগুলি বেশি। আমি খুঁজে খুঁজে আমি দেখছি, একটা পর্ব দেখছি, আপনি নিজে পড়ে পড়ে সেগুলোর উত্তর দিচ্ছেন। ওগুলি হচ্ছে দর্শকের কথাটাই হলো ইম্পর্টেন্ট। মানুষ আমাকে কিভাবে নিচ্ছে, মানে আমি আমার ভুলগুলি কোথায়, এটা আমি কখনোই বুঝবো না যদি আমি দর্শকের কথায় কান না দিই। আমি যদি সেটা দিই, চেষ্টা করি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার শুরুর দিকে আমি একটা টক শোতে আপনার একটা কথা আমার খুব লাগছিল, মানে শব্দটা ঠিক না, মানে আমার মনে আছে এখনো। সেটা হচ্ছে যে আপনি একটা টক শোতে বলছিলেন যে 5ই আগস্টের পরপর যে সাবেক এমপি মন্ত্রীরা আওয়ামী লীগের আমাকে এখনো ফোন করে। মানে এখনো কি ফোন করে তারা? এখনো করে, এখন একটু কম করে। মানে করে আসলে তারা কি বলে? না, তারা বলতে চায় যে তারা আসলে মানে যা করেছে এটা ঠিক করে, তারা কিন্তু বলে। আমি মানে অনেকের মধ্যে দেখেছি, তারা বলে যে আমাদের আসলে ঠিক হয় না করাটা, আমাদের ওই সময় ওই কারণে করেছি, সেই কারণে করেছি। তারা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে অনেকে এটা করে। এখন আমাকে অনেকে বলছে যে করে, বললেন কেন? আমি বললাম ভাই, কারে করে না, কার ফোন নাম্বার নাই তাদের কাছে? সাংবাদিকদের ফোন নাম্বার তাদের কাছে নাই? আছে তো। এখন একটা অচেনা নাম্বার থেকে আমার ফোন আসলো, আমি ফোন ধরবো না? ফোন ধরবো, তখন সে বলে যে আমি অমুক জায়গাতে অমুকে বলছি। তাই আমি বলবো রাখেন, আপনার সাথে আলাপ করবো। তাই আমি বলবো, তখন আমি বলবো না। আমি তো বুঝতে চেষ্টা করবো সে কি বলতে চায়। এবং ওটা শুনেছি বলেই কিন্তু আমার ধারণা হয়েছে যে আওয়ামী লীগের অনেক নেতা, অনেক বড় বড় 2-1 জন বাদে, যারা এখনো মনে করে, একজন আমার বলার চেষ্টা করছিল যে মাসুদ ভাই আপনি জানেন না আমরা একটা ষড়যন্ত্রের শিকার, অমুক। আমি ষড়যন্ত্র আপনি থামাতে পারলেন না, এখন এটা তো আপনাদের ব্যর্থতা। যদি মনে করেন আপনার ষড়যন্ত্রের শিকার, তো সেই ষড়যন্ত্রকে থামাতে পারলেন না, এটা তো ব্যর্থতা আপনার। এবং ব্যর্থ লোকের ক্ষমতা থাকা উচিত না, হিসাব তো ক্লিয়ার। তো সেক্ষেত্রে তারা যেটা বলুক, সেটা কিন্তু শোনা দরকার। আপনি আমার সম্পর্কে কিছু জানলেন না, বুঝলেন না, আমার সমালোচনা করে গেলেন, এটা হয় না। আপনাকেও বুঝতে হবে যে কেন আমি কি বলছি, এবং তাদের কথা আমি শুনি। এখন কম করে কেন? এখন তাদের বলার লোক অনেক হয়ে গেছে, 1 নম্বর। দ্বিতীয় কথাটা হলো, ওই যে আমি একবার বলে দিয়েছি যে আমাকে অনেকে ফোন করে, এটা শোনার পর তারা বলে না, ফোন করে না। আমি ভাবলাম যে এইটা আপনি এইভাবে যা একটা গণমাধ্যমে এইভাবে বলছেন, এইটা বলার সাহস অনেকেই করতেন না, এবং এই কারণে আমার এটা মনে আছে যে আপনি এটা বলছেন। আমাকে শুনেন, আমাকে আওয়ামী লীগের লোকজন ফোন করে, বিএনপির লোক ফোন করে না, জামাতের লোক ফোন করে না। জামাতের লোক তো আমার বাসা বন্ধ যায়, তো আমি জামাত হয়ে গেছি না? সেটাই তাহলে। মানে আমি আপনাকে আসলে স্টাডি করে বা শুনে, আপনার কথা শুনে আমি যেটা বুঝলাম যে আপনি মানুষটা যদি নিজের থাকতে পারেন তাইলে কোনো সমস্যা নেই। কথা বলি, আমি যখন সাংবাদিকতা পড়েছি, আমাদের একটা মানে আপনার কথা বলা হতো, এই কথাটা বলে আমি শেষ করি আলোচনাটা। কথা বলা হতো, আমাদের বলা হতো সোর্স। একজন সাংবাদিকের জন্য সবচেয়ে বড় উইপেন হচ্ছে তার সোর্স। সোর্স যদি ভালো না হয় তাহলে সে ভালো সাংবাদিক হতে পারে না। আচ্ছা, আবার এটাও বলা হয়েছে সোর্স হলো আগুনের মতো, শীতকালের যে আগুন সে আগুনের মতো। শীতকালে তোমার আগুনটা দরকার তোমার তাপ পাওয়ার জন্য, উষ্ণতার জন্য। তুমি আবার আগুনে যদি বেশি কাছে যাও, তুমি আগুনে পুড়ে যাবে, ঝলসে যাবো। কাজে সোর্সটাকে আমরা সেভাবে ব্যবহার করা উচিত আমাদের। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমার অনেক সোর্স, এদিক ওদিক সেদিক অনেক আমার সোর্স আছে, কিন্তু কোনো সোর্সের আমি এত কাছে যাই না যাতে নাকি আমি পুড়ে যাই। কেউ বলতে পারবে না, কোনো একজন পলিটিক্যাল লিডার বলতে পারবে না যে মাসুদ কামালকে আমি একটা এই কাজটা করার জন্য 5টা টাকা দিতে পেরেছি। চ্যালেঞ্জ, এটা তো পলিটিক্যাল লিডারও শুনবে। তাদের কাছে চ্যালেঞ্জ করলাম, ভাই আপনি বলে দিন কালকে, তুমি বাটা এই মিথ্যা বলছো, তোমাকে তো বলুক। সে কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে মাসুদ কামালকে এই কাজটা করার জন্য আমি তাকে 20 টাকা দিতে পারছি। তাহলে আমি তো সোর্সের ক্লোজ হই না, কারণ টাকাটা দিতে হলে কিন্তু স্পর্শের দূরত্বে যেতে হয়। মানে এখন তো আবার
অনেক মাধ্যম আছে তো, মাধ্যম থাকবে, আমি ওইটা কথা উদাহরণ হিসেবে বললাম। তো সেখানে আমি কারো তো ক্লোজ হই না, আবার দূরেও যাই না। দূরে গেলে কি হবে, আমি তো সোর্স হারাই ফেলবো, তখন আমি একা হয়ে যাব, তখন আমি জানবো না দেশে কি হচ্ছে। আমাকে একটা বিষয়ে আওয়ামী লীগ কি বলে, বিএনপি কি বলে, জামাত কি বলে, সবার অপিনিয়ন শুনতে হবে। শোনার পর আমি উপলব্ধি করতে পারবো আসলে কি ঘটছে। সেখানেও ভুল থাকবে, কিন্তু সেখানেও ভুল, কারণ আমি হিউম্যান, তো থাকতে পারে, ভুল তো থাকবেই, ভুল থাকতে পারে, কিন্তু সেখানে আমার কোনো ধান্দা থাকবে না। এই ধান্দাটা হলো সাংবাদিকের জন্য সবচেয়ে ক্ষতিকর, সোর্স থাকতে হবে। আমি আপনার সম্পর্কে আরো যেটা জানলাম সেটা হচ্ছে যে আপনি প্রচুর সিনেমা দেখেন। এই মানে কি ধরনের সিনেমা আপনার ভালো লাগে? এটা আমি সব ধরনের সিনেমা দেখি। মানে ভালো লাগে কোনটা? আমি আপনাকে একটা কথা বলি, একসময় হয়তো আমি প্রচুর সিনেমা যেটা দেখতাম, যেটা ভালো লাগতো, ওটা আমি সংগ্রহ করে রাখতাম। ওকে। এবং এই সংগ্রহ করতে করতে আমার 5 টেরাবাইট হিউজ 5 টেরাবাইট হার্ড ডিস্ক আছে, এবং 5 টেরাবাইট ভর্তি আমার মুভিগুলি আছে, বাংলা, ইংরেজি এবং ইন্টারেস্টিং। আমি তামিল মুভি পর্যন্ত দেখি, আচ্ছা, সাউথ মুভি আমি দেখি। মানে কেমন লাগে আপনাদের এই যে ভালো লাগে, মানে এরকম এক লাফে অনেক উপরে উঠে যায়? আপনার সাউথে অনেক ভালো ভালো মুভি আছে, আপনার মালায়ালাম মুভি আমি দেখি, প্রচুর দেখি। এবং তারও চেয়ে বড় কথা, আমার সবগুলি মুভির একটা ডাটাবেজ আছে। আচ্ছা, আমি নিজে কিভাবে খুঁজে পাবেন আপনি আমার ওই মুভিটা কোথায় আছে, কোথায় আছে না আছে, ডাটাবেজ, সবগুলো মুভির নাম লেখা আছে, ডাটাবেজ আছে। কোন মুভিটা IMDb তে কত রেটিং সেটা আছে, কোনটাতে কে অভিনয় করছে সেটা আছে, একটা সিনপসিস আছে, ডাটাবেজ আমি করে রাখছি। আমি একসময় খুবই দেখতাম, এখন একটু কম সময় পাই, মানে এখন আসলে বেকার হওয়ার পর থেকে ব্যস্ততা বেড়ে গেছে। আমি কিন্তু আরেকটা তথ্য জানছি যে আপনি নাকি আমাদের দেশীয় ছবি সিনেমা হলে গিয়েও দেখেন। হ্যাঁ, দেখি। সর্বশেষ কি দেখছেন আপনার? সর্বশেষ তো মনে করতে পারছি না, কতদিন আগে দেখি না, অনেক আগে দেখছি। সর্বশেষ কি দেখলাম? ঈদে না, এই এখন দেখি, রোজার ঈদে দেখিনি, উৎসবটা দেখছি, উৎসবটা ভালো লাগছে আমার কাছে। আচ্ছা, আমরা তো আসলে আপনার কাছ থেকে রাজনৈতিক বক্তব্যই শুনি, বা আপনাকে আমরা অন্যভাবেই জানি। আমাকে একটু বলেন, আপনার যদি সেরা 5 জন পরিচালকের যদি আপনি তালিকা করেন যাদের আপনার ভালো লাগে ওয়ার্ল্ড ওয়াইড, কারা থাকবেন সেখানে? ক্রিস্টোফার নোলান থাকবে, হ্যাঁ। তার ছবি আমি আসলে খুবই পছন্দ করি, এবং তার ছবিগুলো আসলে মানে আপনার ছবি হয়ে যাওয়ার পরেও আপনাকে মানে অনেকদিন এটা রেস্ট থাকে, অনেকদিন এটা চিন্তা করার, হ্যাঁ, রেস্ট থাকে। আরেকজন ডিরেক্টর ছিলেন, উনি এখন নাই, বাট মানে পুরনো ডিরেক্টর, আমার খুব পছন্দের ডিরেক্টর ডেভিড লিন, তার ছবি আমি খুব পছন্দ করতাম। তো উনি তো ভালো। স্পিলবার্গের ছবি আমি দেখি। স্পিলবার্গের কোনটা আপনার বেশি? স্পিলবার্গের আমার অনেকগুলো মুভি ভালো লাগছে। স্পিলবার্গের আপনার ওই যে এই কি বলে, সেভিং প্রাইভেট রায়ান, আমার ভালো লাগছে, দুর্দান্ত একটা সিনেমা। এবং জেমস ক্যামেরনের অ্যাভাটারও আমার কিন্তু ভালো লাগছে, যদি এটা কমার্শিয়াল মুভি, বাট আমার জেমস ক্যামেরন আবার টাইটানিক অতটা ভালো লাগে না, অ্যাভাটার ভালো লাগছে। একটু যন্ত্র বেশি আর কি মনে হয়, মানে ইমোশনটা না, একটা ফিলোসফি আছে, হ্যাঁ, তা তো আছে, ফিলোসফি আছে, এই জন্য আমার সেটা ভালো লাগছে। আর আমাদের বাংলাদেশের ছবিতে এদের মধ্যে মনে করেন আপনার বাংলাদেশের অনেক ভালো ভালো ডিরেক্টর হচ্ছে, কিন্তু বাট এদের ব্যাপারে আমার অভিজ্ঞতা কম। আমি ইন্ডিয়ান ডিরেক্টরের কথা বলি, সত্যি আল্লাহ বাদ দেয়, সে তো ভালোই আছে। ঋতুপর্ণ ঘোষ ভালো ছবি করতেন, খুবই ভালো করতেন। কৌশিক গাঙ্গুলি এখন ভালো করেন, কৌশিক গাঙ্গুলি ছবি, মানে ঋতুপর্ণ ঘোষ বা সত্যজিৎ রায় এদের পাল্লাই কি আসার মতো? কে? কৌশিক গাঙ্গুলি এখন তো আর নাই কেউ। আচ্ছা, সেই হিসাবে আর সেই হিসাবে মানে বাংলা সিনেমায় কিন্তু কৌশিক গাঙ্গুলি ছাড়া আর কেউ নাই এরকম। ঋতুপর্ণ ঘোষ মারা যাওয়ার পর আর তো আসলে আমি বাংলা হয়তো আছে, আমি যাই না ঠিক। ওই যে কিছুদিন আগে একটা ছবি দেখলাম, আপনার 2টা বাচ্চার কাহিনী, কি পাঠশালার গল্প নাকি, দুইটা বাচ্চা, তাদের জীবনে খুব ভালো ছবি লাগছে আমার কাছে। ডিরেক্টর হয়তো হঠাৎ করে একটা ডিরেক্টর ছবি করছে। কিছুদিন আগে দেখলাম একটা মেয়ে পুরস্কার পাইছে বাইরে, ওই 2টা মেয়ের কাহিনী নিয়ে। হ্যাঁ, তো ওগুলি তো বিচ্ছিন্নভাবে আসে। মানে এগুলি তো সবই তো আপনি বললেন হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলা ছবি, বাংলাদেশের ছবির কথা বললেন না। বাংলাদেশের ছবি আমি একজনের কথা বলি, ওনাকে দেখি না, আমি তো আসলে মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেছে। আবু সাইদ খুব সম্ভবত নিরন্তর বানাইছেন। আবু সাইদের মুভি আমার কাছে ভালো লাগতো, খুব ভালো। উনি ক্রাউড ফান্ডিং একটা ছবি করছেন এর আগে, নিরন্তর করছেন, খুবই ভালো ডিরেক্টর, আমার ওনার মুভি পছন্দ হয়। আমার কাছে শেখ নিয়ামত আলীর ছবি ভালো লাগতো, সূর্যোদয় গোলবাড়ি, হ্যাঁ হ্যাঁ, নিয়ামত আলীর ছবিগুলো আমার পছন্দ। উনি অনেকগুলো ছবি বানাইছেন, কিন্তু ভালো, ইজ গুড। আর এমনিতে হয় না, ধরুন ছোটবেলায় আমাদের সবারই স্বপ্নের নায়ক থাকে, যে অমুককে ভালো লাগে, এরকম কারা ছিল আপনার? আপনাদের সময় তো বোধ হয় রাজ্জাক, আলমগীর ওনারা ছিলেন 80s-এ। ওই সময় তো আসলে ভালো লাগার কোনো কারণ নাই, এমনি কারণ ছাড়া ভালো লাগা।
সেই হিসেবে নাকি সবাইকে ভালো লাগতো? না, জাফর ইকবালকে ভালো লাগতো। জাফর ইকবালকে অনেক আগে, আচ্ছা অনেক আগে জাফর ইকবালকে ভালো লাগতো, পরে সোহেল রানাকে ভালো লাগতো। আচ্ছা। এই আর আমাদের এখানে বাংলাদেশের নায়কদের মধ্যে খুব একটা দেখি না আর কি। আর অভিনেত্রী? রওশন জামিল। রওশন জামিল কি ওই যে আমাদের জহিরায়নের ওই ছবির সে এই গ্লাস কে ভেঙেছে কি যেন একটা সংলাপ ছিল না? ওইটার মধ্যে না, তার পরবর্তীতে অনেক ছবি, আমাদের দেশের অনেক ছবি দেশে ছিলেন। ভাত দে ছিলেন আমজাদ হোসেনের। রওশন জামিল আপনার প্রিয় অভিনেত্রী, বাহ ভালো লাগলো। আর এমনি নাটক দেখেন? মানে নাটক দেখতাম এক সময়, ইউনিভার্সিটি পড়তাম, দেখতাম, পরে যে আসলে সময়ের অভাবে দেখা। নাটক মানে কি মঞ্চ নাটকটা টিভি নাটক? মঞ্চ নাটক, আচ্ছা। স্টুডেন্ট থেকে অনেক দেখছি, নুরুদ্দিনের সারা জীবন দেখছি আমরা, তখন আমাদের স্টুডেন্ট ছিলাম আমরা। মার্শাল্লাহ, কোর্ট মার্শাল, এস এম সুলাইমান থিয়েটার আর্টের। হ্যাঁ, ওই কোর্ট মার্শাল আমার পছন্দ ছিল। রিসেন্ট নাটকের মধ্যে, রিসেন্ট ঠিক না, কয়েক বছর আগে কথা বলতেছি, মামুনুর রশিদের একটা নাটক ছিল রারাং। রারাং তাও 10-15 বছর হয়ে গেছে। ভালো লাগছে রারাং, এটা, ভালো আরণ্যকের, এটা আমি দেখেছি। ওইটা বেশ ভালো ছিল। এখানে চঞ্চল চৌধুরী খুব বড় একটা রোল করতেন একটা সময়। ওই রারাঙের তমালিকা ছিলেন। রারাঙে তমালিকাও ছিলেন, হ্যাঁ তমালিকা ছিল। আর এমনিতে ক্রিকেট দেখেন আপনি? ক্রিকেট খেলাধুলা দেখি। ক্রিকেট, হ্যাঁ, মানে ইয়া আছে কিনা, ফুটবল না ক্রিকেট, কোনটা বেশি প্রিয়? দুইটাই দেখি। না থাকে না একটা বেশি বেশি? ক্রিকেট না, ফুটবল। ফুটবল? ও তাইলে আপনার সঙ্গে আমার জমবে না, আমি আবার ক্রিকেট প্রিয় বেশি। দেখি, ক্রিকেট প্রচুর দেখি, চান্স পেলে দেখি। আমাদের বাংলাদেশের কোন ক্রিকেটার আপনার বেশি প্রিয়? শুনেন, আমি কিন্তু আবার অন্য সিস্টেম বলি, একটা মানুষকে কিন্তু কেবল মানে আপনার মানুষের পার্সোনাল লাইফ একটা, ব্যক্তিগত জীবন আরেকটা, এবং ক্রিকেটার জীবন আরেকটা, মানে স্পোর্টস লাইফ আরেকটা, এটা কিন্তু হয় না। আমার কাছে সব মিলে এই মানুষ, আমার কাছে টোটালিটি, টোটাল মানুষটা। যেমন সাকিব আল হাসান খুব ভালো প্লেয়ার, খুব প্রতিভাবান প্লেয়ার, বাট আমি আমার সন্তানকে বলবো না যে সাকিব আল হাসানের মতো চরিত্র তুমি অর্জন করো, এটা আমি বলবো না। ওকে ওকে, হ্যাঁ, ফেয়ার এনাফ। এগুলি আছে। যেমন আমার কাছে মাশরাফিকে খুব ভালো লাগে। কারণ মাশরাফি, আমি মনে করি মাশরাফি নিজেও বুঝে ফিল করেন এখন ওনার পলিটিক্সে যাওয়াটা ভুল ছিল, এটা ওনার এরিনা না, এটা বোঝা উচিত ছিল। উনি যে পলিটিক্স শিখেন নাই, যে জিনিসটা আমাকে অনেকে বলে যে আপনি তো কোনো কিছু এখন যে চিলাচিলি করেন, মানে আপনি কিছু না পেয়ে চিলাচিলি করতেছেন, না পাওয়ার বেদনায় বলতেছেন। আমি বলি এটা ঠিক না, আমি কখনোই কিছু পেতে চাই নাই, বাইরে আমি কিছু পেতেই চাই নাই। আচ্ছা, আমার ইচ্ছা নাই। কেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, যে কাজটা আমি কখনোই করি নাই, যে কাজটা আমি শিখি নাই, সেটার বড় একটা দায়িত্ব আপনার যাওয়া ঠিক না। অবশ্যই না। এখন আপনি আমাকে নিয়ে উপদেষ্টা বানাই দিলেন, আমি পারবো না তো, আমি ফেল মারবো, যেরকম এখন উপদেষ্টা মারতেছে। ওটা তো জগৎ না। ডক্টর ইউনূস বলে না আমরা তো এই জগতের লোক না। আমি তো তাকে পাল্টা প্রশ্ন করি, যে জগতের লোক আপনি না, আপনি সে কাজ করতে আসছেন কেন? আপনি অনুরোধে ঢেকে গেলবেন? ঠিক করেন এই কাজটা। না, উনি তো একসময় রাজনৈতিক দলও করার চেষ্টা করছিলেন, ফেল করছেন। হ্যাঁ, ফেল করছেন। তাহলে যেটা পরীক্ষিতভাবে উনি ব্যর্থ হয়েছেন, উনি কাছে আসেন কেন? কারণ এটা কিন্তু ট্রায়াল এন্ড এররের বিষয় না, এটাকে জাতির ভাগ্য নির্ভর করতেছে আপনার উপর। ওখানে আপনি যান কেন? পৃথিবীর যে কোনো দেশে এই ধরনের মন্তব্য করলে পরে তাকে নিয়ে কোনো আলোচনা করতে হবে, বলতে আপনি এখনই বিদায় হন। উনি যেদিন ইন্টারভিউ বলছেন যে আমি এই জগতের লোক না, তাও আমি আসছি, ওই দিন আমি বলছি যে আপনার তাহলে এই কাজ থাকা ঠিক না, পারবেন না, পারেন নাই, মিজারেবলি ফেল করছেন। এবং আমি একটা কথা বলে শেষ করি আপনাকে, যে শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইউনূসকে বেইজ্জতি করার জন্য এমন কোনো চেষ্টা নাই যা করে নাই। 15 বছরে সে ডক্টর ইউনূসকে যতটুকু বেইজ্জতি করতে পারছে, ডক্টর ইউনূস নিজেকে গত 1 বছরে তার চেয়ে বেশি বেইজ্জতি করে ফেলেছে। চমৎকার বললেন। আমি আপনার এইগুলি তো আপনি বলেনি আপনি টক শোতে, কিন্তু আমার এখানে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই। আমি আপনার ফ্যামিলির বিষয়ে আমি কিছু জানি না। আমার 1 মেয়ে 1 ছেলে আর আমার স্ত্রী। পড়াশোনা শেষ ওদের? আমার মেয়ের পড়াশোনা শেষ, ছেলের পড়াশোনা শেষ হয়নি, ছেলে পড়ছে। আচ্ছা, মানে আমরা একটা সময় স্বপ্ন দেখতাম যে আমাদের যখন আয় রোজগার করা লাগবে না, আমরা শেষ জীবনে সিনেমা দেখে, গান শুনে, ক্রিকেট খেলা দেখে বা খেলা দেখে একটা জীবন কাটিয়ে দেব। আমার ধারণা আপনি এই জীবনটা এখন উপভোগ করছেন। আমি এই জীবনটা উপভোগ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ আমার কাছে মনে হয়েছে আমার আসলে কখনোই অবসর নেওয়া হবে না। আচ্ছা, আমি চাকরি থেকে অবসর নিয়েছি। মানে যেই কাজটা আপনার ভালো লাগে সেটাকে আসলে কাজ না অনেক সময় আমরা বলি না, কিন্তু যেমন আপনার এই যে এখন কথা বলছেন, ননস্টপ কথা বলে যাচ্ছেন, এটা তো আপনার ভালো লাগে। ভালো লাগে, কিন্তু আমি অবসর নিতে পারছি না। মানে এখানে তো আমার ইনকাম হয়, ইনকামটা কিন্তু ইম্পর্টেন্ট।
হ্যাঁ তা তো ঠিক। ইনকামটা আমার, তার ইনকাম যখন হয় তখন তুমি স্টপ করতে পারবো না, তাহলে ইনকাম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক, আপনার তো আবার কথা বলে আয়ও হচ্ছে। কাজে এটা এটা আমি বন্ধ করতে পারবো না। কিন্তু একটা জিনিস যেটা বললাম সেটা হলো যে আমি চেয়েছিলাম অবসর নিতে, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি মৃত্যুই হবে আমার একমাত্র অবসর, এর একমাত্র অবসর নাই। মাসুদ ভাই, আমরা তো আজকে অনেক আলাপ করলাম, আপনার সম্পর্কে অনেক কিছু জানার ইচ্ছে ছিল আমাদের, কিছু কিছু হয়তো জানতে পেরেছি, বাকিটা আমি জানি না। আমরা আজকে আলোচনাটা এখানে শেষ করি মাসুদ ভাই, অনেক সন্ধ্যা হয়ে আসছে, আকাশও মেঘলা হয়ে গেছে অনেক। দর্শক আপনাদের কেমন লাগলো আমাদের এবারের পর্ব অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই, পরে আবার দেখা হবে নতুন কোনো পর্বে।